হ্যাঁ, কি অবস্থা? মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। এখানে বিডিআরে বিদ্রোহ হয়েছে এবং আমার মনে হয় পরিকল্পিতভাবে এই সরকারকে হেয় করার জন্য করা হয়েছে এবং দাবি কিছুই নাই, শুধু যে আর্মি অফিসার চাই না বিডিআর, এইটুকুই দাবি। হ্যালো, না তোমরা এমনি আছো কেমন? সব ঠিক আছে? আমি আছি দরবার হলে, আমার অফিসারদের সহ আমাদেরকে ঘেরাও করে গুলি করছে ওরা। আমাদের অস্ত্র নাই, এই জন্য আমরা জবাব দিতে পারছি না। তো আমরা আছি দৃঢ় অবস্থায়, আমরা কথা বলার চেষ্টা করছি, আমরা বলার চেষ্টা করছি যে দাবি মানা হবে, তোমরা ফায়ারিং বন্ধ করো। তবে অনেক অস্ত্র হাতে নিয়েছে, অনেক গুলি চালাচ্ছে এবং যদি আপনি মানে সেনাবাহিনী র্যাবকে অলরেডি র্যাব মুভ করছে, সেনাবাহিনীও মুভ করবে। আমরা এই মেসেজ ওখানে পৌঁছে যাওয়ার কথা যে র্যাব এবং সেনাবাহিনী র্যাব চলে যাবে ওই সেরকম ওই দিক থেকে, 2-3 সাইড থেকেই লোক চলে যাবে, 3 গেট থেকে লোক যাবে, আর্মিও যাবে, র্যাবও যাবে। এটা যাবে। তোমরা একটা কাজ করাতে পারো যে কোন রকম ছবিগুলি যারা করাচ্ছে তাদের ছবিগুলি তোলা। আমরা এটা নিচ্ছি আপা, আমরা ভীতু না। তবে আমরা যেহেতু অস্ত্র নাই এবং ঘিরে ফেলেছে, এই জন্য আমরা এই অবস্থায় আছি। আপনি যত দ্রুত পাঠাবেন তত তাড়াতাড়ি পরিস্থিতি আমরা সামাল দিতে পারবো। যাচ্ছে, কিন্তু আমার মনে হয় আবার মানে অন্যরকম ক্রস ফায়ারিং না হয় সেটাও দেখতে হবে। না অবশ্যই এটা হবে না, আমরা এটা নিশ্চিত করব এবং আমরা বলছি যে দাবি সব মানা হবে, তোমরা ফায়ারিং বন্ধ করো। শুধু কারা কারা করতেছে তাদের দিকে একটু ছবিটা নিয়ে রাখা দরকার। জি আপা, ও আসছিল গুলি করতে আমাকে, ও হয়তো সেই মুহূর্তে করতে পারে নাই। আমার একদম গায়ের মধ্যে টাকা দিয়েছিল এসএমজি। এনি ক্যাজুয়ালিটি? নো, এখন পর্যন্ত আমাদের জানা মতে ক্যাজুয়ালিটি হয়নি আপা, বাট হতে পারে, কারণ যে পরিমাণ গুলি চালানো হচ্ছে তাতে মনে হচ্ছে যে ক্যাজুয়ালিটি হতে পারে। আমি দেখি হেলিকপ্টার পাঠানোর চেষ্টা করছি। আর আমরা সাহস হারাচ্ছি না, আপনি দোয়া করবেন। জি, আমি ট্রুপ যাচ্ছে এবং হেলিকপ্টার পাঠাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। মাননীয় প্রধানমন্ত্রী কথা বলবেন। দাও। হ্যালো, মানে আপনাদের একটা ট্রেনিং এ যাওয়ার কথা ছিল, আপনারা পিলখানার এই আভাসটা পেয়েই আপনারা সেখান থেকে ডিরেক্ট চলে আসেন। আপনাদেরকে তো এই যে হাসিনা যেটা বলছে যে সেনাবাহিনীও যাচ্ছে, র্যাবকে পাঠানো হয়েছে, এই জায়গাগুলো সত্যতা কিভাবে আপনি ইয়ে করেন? বা এটা হাসিনার মানে পতিত হাসিনার ধাপ্পাবাজি। আমি জিনিসটা এইভাবে বলি, আমাদের স্বপ্রণোদিত হয়ে যাওয়ার সুযোগ এখানে খুব কম। যেটা হচ্ছে 46 ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাকিম, উনি বলেছিলেন যে এমন একটা জিনিস শুনছি, বাকি আমি এখনো পরিষ্কার কিছু জানি না, বা তোমরা জানো। জেনারেল হাকিম কিন্তু সবসময় শেষ পর্যন্ত চেষ্টা করছিলেন মিলিটারি ইন্টারভেনশনে আমাকে অনুমতি দেওয়ার চেষ্টা করছিলেন, বাট ওনাকে আটকায় দেওয়া হয়েছিল। এখন এই জায়গাতে আমাদেরকে দর্শক আপনারা বুঝতে পারছেন যে হাসিনার ধূর্ত অবস্থান, র্যাব মুভ করছে, সেনাবাহিনীও মুভ করছে, সে হেলিকপ্টার পাঠাচ্ছে এবং তার কথোপকথন আপনারা বুঝবেন যে সে মোটামুটি জানতো যে কি হচ্ছে। এবং সে দেখুন, সে বলছে যে কেন ক্রস ফায়ার না হয়। একে তাদের হাতে অস্ত্র নাই, কিন্তু তারপরেও হাসিনার যারা খুনি তাদেরকে রক্ষা করার জন্য সে কিন্তু তৎপর। এই লাইনটি যদি লক্ষ্য করেন, যেন মানে পাল্টা গুলি বা ক্রস ফায়ার যেন না হয়, সে তাদেরকে রক্ষা করতে চায়। এবং অবশ্যই মানে স্যালিউট করার যোগ্য মেজর জেনারেল শাকিল, যিনি এই গুলি শব্দের মধ্যে বসেও তার যে মনোবল এবং তার যে দৃঢ় অবস্থান যে শুধুমাত্র অস্ত্র নাই, খালি হাতে এই পরিমাণ গোলাগুলির মধ্যে অস্ত্র হাতে, উদ্ধত অস্ত্র হাতে একটি বিশৃঙ্খল মানে বাহিনীর মাঝখানে বসে তিনি যে দৃঢ়তার সঙ্গে কথা বলেছেন, আমরা আসলে তাকে স্যালিউট করি, আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। দর্শক, এই অডিওতে আপনারা যেটি শুনলেন, ঠিক সেই সময়টায় বিডিআর গেটের বাইরে ছিলেন আমাদের আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ মেজর সুমন আহমেদ, আমার অন্য চ্যানেলের নিয়মিত অতিথি। সুমন ভাই, অডিওটা আপনি শুনেছেন এবং সেই সময় আমি আপনার যে দীর্ঘ ইন্টারভিউ আমার এখানে আছে, সেখান থেকে আমরা জানি যে সে সময় আপনারা অলরেডি বিডিআর এর গেটে অবস্থান করছিলেন, অর্থাৎ পিলখানার গেটের জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের আশেপাশে আপনাদের অবস্থান ছিল। এই অডিওটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন বা আপনার পর্যবেক্ষণ কি অডিওটা নিয়ে? আসসালামু আলাইকুম। এই ধরনের একটা কনভারসেশন বা কথাবার্তার কথা আমরা জানতাম পরবর্তীতে। বিডিআর
হত্যাকাণ্ডের ঘটনার দিনগুলোতে আমরা জানি নাই, বাট তার পরবর্তীতে আমরা অবশ্যই জানি। এখন আমরা একটু ফিরে যাই যে সেই সময়টাতে কি ছিল। 25 তারিখ সকালে যেই সময়টাতে আমি ধরে নিচ্ছি কনভারসেশনটা হয় বা হয়েছে, সেই সময়টাতে ব্র্যাবের 2টা ডিটাচমেন্ট জিকাতলা এবং নিউ মার্কেটের গেটের কাছে আছে, এবং একটা ডিটাচমেন্ট তখন ঢুকবার চেষ্টা করছিল, কিন্তু র্যাবের তৎকালীন এডিজি অপস পরবর্তীতে মেজর জেনারেল রেজানুর খানের সুস্পষ্ট নির্দেশ ছিল ভিতরে ঢুকা যাবে না, সেই কারণে কিন্তু ভিতরে ঢুকতে পারে নাই। ক্যাপ্টেন শফিকের আন্ডারে যেটা ছিল, যে তারা তখনও কিন্তু গোলাগুলি ওইভাবে কখনোই শুরু হয় নাই, একটা দুইটা হালকা গুলি হচ্ছে। এবং নিউ মার্কেটের গেটের দিকে কিন্তু মেজর জসিমের নেতৃত্বে আর্টিলারির যেই কোম্পানিটা সেটাও অবস্থান নিচ্ছে। আর আমরা তখন জিকাতলা গেটের সামনে 4 বেঙ্গল আমার কোম্পানি আমরা অবস্থান নিচ্ছি। তো এই সময়টাতে তখন আমরাও গোলাগুলি শব্দ পাচ্ছিলাম। এবং আজকে যদি আপনি আমাকে অ্যাসেস করতে বলেন, যদিও আমরা সেই কনভারসেশনটা তখন জানি না যে হচ্ছে, প্রথম কথা কমান্ড লেভেলের দিকে যদি তাকাই, পতিতা শেখ হাসিনা, তার সাথে তার কাছে কিন্তু তখন পাশে বসা গণভবনে যমুনাতে তার পাশে বসা জেনারেল মঈন আহমেদ, দেন অন্যান্য আর্মি হেডকোয়ার্টার আছে সিজিএস মেজর জেনারেল সিনাইব জামালি, একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য, যেখানে জেনারেল শাকিল নিজ মুখে বলছেন যে, এবং আমরা শুনতে পাচ্ছি মুহুর্মুহু গুলি হচ্ছে, সিপাহী সেলিম রেজা তারকে হত্যার জন্য সাবমেশিন গান এসএমজির কথা উনি যেটা বলছেন সেটা নিয়ে তার পর্যন্ত চলে এসেছে, তার বুকের কাছে এসে গুলি করবার সময় নিজে থেকে অজ্ঞান হয়ে পড়ে গেছে। এবং জেনারেল শাকিল বলছেন যে গুলি আসছে, এবং আমরা জানি পরবর্তীতে সেই সময় বাইরে থেকে এই যে দরবার হলের কাছের জানালা এবং দরজাতে প্রতি শয়ে গুলি করা হচ্ছে। তো এই মুহূর্তে যেখানে কমান্ড লেভেলে সবাই, জেনারেল মঈন আহমেদ উনি শেখ হাসিনার পাশে বসে আছেন, এবং আর্মি হেডকোয়ার্টারে চিফ অফ জেনারেল স্টাফ জেনারেল সিনাইব জামাল ওনারা আছেন, ওনারা যদি আমাদেরকে আদেশটা দিতেন। এখন প্রশ্ন হয়, এবং আমি এটা বারবার করতে যাবো না, চেইন অফ কমান্ড হিসেবে আমাদেরকে কাজ করতে হয়, যেহেতু আমরা জানতাম না, অন্য অনেকে হয়তো জানতেন যে ভিতরে কি হচ্ছে। তো সেই পরিস্থিতিতে ইন্টারভেনশন, আমরা ঢুকে গেলে পরে আমাদেরকে আদেশ দেওয়া হলে আমরা সবাই ভিতরে ঢুকতাম। এবং আমার মনে হয় সেই পরিস্থিতিতে জিনিসটা অবশ্যই সামাল দেওয়া যায়। তো আল্লাহ জানেন, বাট আমার বিশ্বাস আমাদের যাবার সুযোগ অবশ্যই ছিল, এবং সেই ক্ষেত্রে পরিস্থিতিটা ভিন্ন হইতো। মেজর সুমন, আমার যে জিজ্ঞাসা, আপনারা তো সেখানে, আমি যতটুকু আপনার সাথে আগে ইন্টারভিউ করেছি বা যতটুকু বুঝেছি, আপনারা সেখানে গিয়েছিলেন আসলে স্বপ্রণোদিত হয়ে,